সব ভারতীয়রাই মোটামুটি কম বেশি আহমেদাবাদের প্লেন দুর্ঘটনা নিয়ে অনেক কিছুই জানে। যে এত লোক মারা গেছে, এয়ার এশিয়ার প্লেন ছিল, বা ধরো কজন সার্ভাইভ করেছে, কোথায় গিয়ে পড়েছে। কিন্তু কেন এটা হলো সেটা নিয়ে কারোর সেরকম একটা কোশ্চেন নেই, কেউ কোশ্চেন করবেও না। কারণ এখানে না বড় বড় প্লেয়ার্সরা যুক্ত আছে, সেই জন্য কেউ কোশ্চেন করছেও না। না, তোমরা কি কোনোদিনও এরকম বড় দুর্ঘটনার একদম প্রপার একটা আহ, আদালত থেকে বেরোনো প্রুফ যে এ দোষী, এর জন্য এটা হয়েছে, এসব পেয়েছো? সব ধামাচাপা পড়ে যায়। তো সেই রকম এটাও ধামাচাপা পড়ে যাবে। এই যে 242 জন মারা গেছে বলছে, পার পার্সন পিছু 1 কোটি টাকা করে তাদেরকে দিয়ে দেওয়া হবে, অ্যান্ড দ্যাটস ইট। একটা মানুষের জীবনের দাম 1 কোটি টাকা। এটাই কি ছিল? মানে এটাই আমাদের দেশ, এটাই আমাদের ওয়ার্ল্ড, আমাদের এভাবেই চলছে। তো সেই নিয়ে আজকের এই ভিডিও। এটা আজকের এই ভিডিওতে আমরা বুঝবো যে যে জিনিসটা হয়েছে আর যে ধামাচাপা পড়ে যাচ্ছে, এখানে না আমাদের শুধু সরকারের হাত নেই, এখানে না ওয়ার্ল্ড পলিটিক্স আছে। এখানে কেউ কিচ্ছু নাড়াতে পারবে না, কোনো টিকিও নাড়াতে পারবে না। কারণ এখানে এয়ার প্লেনের কেস চলছে। মানে এয়ার প্লেন একটা এমন একটা ডিপার্টমেন্ট যেখানে মানে ওয়ার্ল্ডের সব থেকে বড় বড় ব্যবসায়ীরা এখানে ঢুকে আছে। আর সেই ব্যবসায়ী যারা আছে, যেসব কোম্পানিজগুলো আছে না, তাদের হাত নাড়াতে না আমাদের জীবন চলে। মানে তারা আমাদের দেশের গভর্নমেন্ট বা ধরো ইউএস গভর্নমেন্ট এদেরও উপরে কথা বলে। কারণ তাদের কাছে পয়সার কোনো অভাব নেই, এত পরিমাণে পয়সা। তো সেই পয়সার গেমে দেন আমরা ফেঁসে গেছি। বেসিক্যালি আমাদের জীবন নিয়ে ছেলে খেলা করা হচ্ছে। এই যে এয়ারপ্লেন বলো বা আরো এইসব যে মিডিয়া মাধ্যমগুলো আছে যেগুলোতে আমরা ট্রাভেল করছি, এগুলো আমাদের হাতের বাইরে। ঠিক আছে, মানে ধরো একটা ট্রেন অ্যাক্সিডেন্ট যদি হতো, সেখানে না অনেক কিছু বেরিয়ে আসে, অনেক গল্প বেরোয় যে কার ফল্টে হচ্ছে, কিসের জন্য হচ্ছে। এখানে কিছু বেরোবে না। অ্যাসামশন সেটা বলছে যে দুটো ইঞ্জিন খারাপ হয়ে গেছিল। দেখো, এটা বলা আছে যে একটা এয়ারপ্লেনের একটা ইঞ্জিন খারাপ হওয়ার চান্স 35 লাখে একটা, আর দুটো ইঞ্জিন একসাথে খারাপ হওয়ার চান্স 10,000 কোটিতে একটা। তো দুটো ইঞ্জিন খারাপ হয়ে যাওয়ার চান্সেস তো আমার মনে হয় নেই। তো অনেক ফুটেজ থেকে অনেক এক্সপ্লেনেশন, অনেকে অনেক কিছু বলছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে কেউ এটা বলছে না ডাইরেক্টলি যে এটা শুধু পাইলটের জন্য হয়নি। দেখো, পাইলটের ঘাড়ে দোষ চাপিয়ে দেওয়াটা তো সব থেকে ইজি না, কারণ এখানে ভেতরে কোনো সেন্সার, মানে যারা টেকনোলজি বোঝো তারা ভালো বুঝবে যে এয়ারপ্লেন মানে একটা বিশাল বড় টেকনোলজির খেল। সেখানে একটা টেকনোলজি সেট বা একটা সফটওয়্যার বা একটা হার্ডওয়্যার বা একটা সেন্সরের একটু নড়ে যাওয়ার জন্য পুরো প্লেনটা ক্র্যাশ হয়ে যেতে পারে। আর সেইখানে যদি ঠিকঠাক সেফটি মেনটেন করে এই প্লেনগুলোকে ঠিকঠাকভাবে রেগুলেট না করা হয়, তাহলে তো সেটা হবেই। এবার সেইখান থেকে কোয়েশ্চেন উঠছে এয়ার এশিয়ার ওপর। তো এয়ার এশিয়া একটা এয়ারলাইন। আমি বলবো যে এয়ার এশিয়া বা এই যে কিংফিশার বা আরো আছে এয়ার ইন্ডিয়া, এরা এরা কিন্তু এমন কিছু বড় রোল এখানে প্লে করছে না, বা এদের দোষে যে অ্যাক্সিডেন্ট হলো বা এরা কিছু করিয়েছে এসব নয়। এরা না মামুলি অনেক। মেন বড় প্লেয়ার হচ্ছে যারা এই প্লেনগুলোকে বানাচ্ছে। তো এই যে প্লেনটা AI-171, এই প্লেনটা ম্যানুফ্যাকচার করেছিল বোয়িং বলে একটা কোম্পানি। এবার বোয়িং কোম্পানির সম্বন্ধে হয়তো সবার সেরকম ধারণা নেই। তো এই জিনিসটা আমি একটু ক্লিয়ার করে দিই যে কিছু টপ ম্যানুফ্যাকচারার আছে ওয়ার্ল্ডে। যেমন 1 নম্বরে বোয়িং আছে, 2য় নম্বরে এয়ারবাস আছে ফ্রান্সের, বোয়িং হচ্ছে আমেরিকার। আরও আমেরিকার আছে একটা ম্যাকডোনাল্ডস সামথিং চটা নাম। তো আরও আছে, অনেক আছে, ঠিক আছে। কিন্তু সব থেকে বড় যে গ্রিপটা তারা এই দুজনের হাতেই আছে, ঠিক আছে। এয়ারবাস ফ্রান্সের আর বোয়িং ইউএসএ। তো এই বোয়িং কোম্পানি হচ্ছে, মানে বলতে পারো ওয়ার্ল্ডকে কন্ট্রোল করার মতো ক্ষমতা রাখে, এত পয়সা এদের কাছে আছে। তো এরা এই ধরনের প্লেনগুলোকে বানিয়েছে। এবার গোটা ওয়ার্ল্ডের এত এয়ারলাইন্স আছে, সবাই এদের প্লেন কেনে। এবার সেইখান থেকে একটা বহুত মোটা টাকার ইনকাম ওদের হয়। তো বেসিক্যালি বোয়িং সম্বন্ধে একটু ছোট্ট করে বলি তোমাদেরকে। বোয়িং একটা এমনই কোম্পানি যাদের প্লেন দিয়ে হিরোশিমা নাগাসাকিতে বোমবার্ডমেন্ট করা হয়েছিল, অ্যাটম বোম ফেলা হয়েছিল ওপর থেকে। এরাই প্রথম যে রকেট যেটা চাঁদের জন্য গিয়েছিল, সেই রকেটটাকে বানায়। তো একটা টাইমে না বোয়িং মানে হচ্ছে ওয়ার্ল্ডের বেস্ট, কোয়ালিটি ইজ বোয়িং, এরকম একটা সময় ছিল। তারপরে কি হয়, ইউএসএতে একটা চেঞ্জেস আসে, গভর্নমেন্টকে টাকা খাওয়ানোর একটা সিস্টেম আসতে শুরু করে ওখানে। এবার ওখানে না যারা হেড অফ দ্য কোম্পানি ছিল, বোয়িং কোম্পানি, তারা না ইঞ্জিনিয়ার্স ছিল। মানে ধরো, তোমরা হয়তো এটা শুনে এসেছো যে বায়ার্ন মিউনিক বলে যে ফুটবল টিম আছে, সেই টিমটা ফর দ্য প্লেয়ার্স, ম্যানেজড বাই প্লেয়ার্স, অ্যাডমিনিস্ট্রেট বাই প্লেয়ার্স। তো প্লেয়াররাই সব কিছু সামনে, ঠিক তেমন একটা ইঞ্জিনিয়ারদের একটা কোম্পানি ছিল, যেখানে কাজ করছে ইঞ্জিনিয়াররা, সব মেনটেন করছে ইঞ্জিনিয়াররা, কোয়ালিটি চেক করছে ইঞ্জিনিয়াররা,
আর ম্যানেজমেন্টও বসে আছে বা মালিকানাতেও বসে আছে ইঞ্জিনিয়াররা। কিন্তু সেখান থেকে আস্তে আস্তে জিনিসটা সরে গিয়ে ইঞ্জিনিয়ার সরে গিয়ে ওখানে এলো এমবিএস, ঠিক আছে, বিজনেস এর লোকেরা এসে ওই জায়গাটাকে না ম্যানিপুলেট করলো। তো সেইখান থেকে শুরু হয় বোয়িং এর পতন। সেখান থেকে ওরা কি হলো, প্রফিট ওরিয়েন্টেড কোম্পানি বেনে গেল, যেখানে কোয়ালিটি চেকস এর উপর অনেক কিছু সমস্যা আসতে দেখা গেল। ইভেন একটা ভিডিও ভাইরাল হয়েছে, তোমরা হয়তো দেখেছো, যে বোয়িং কোম্পানির যারা ম্যানুফ্যাকচারার, মানে ওখানে যে এয়ারপ্লেন গুলোকে যারা বানাচ্ছে, তাদেরকে ওখানে জিজ্ঞাসা করা হয়েছে যে তুমি কি এই প্লেনটাতে উঠতে চাও? তারা স্ট্রেট বলছে না, আমরা এই প্লেনে কোনো উঠতে চাই না, সরি আমরা উঠতে চাই না। কেন? যেই ম্যানুফ্যাকচারাররা ওই প্লেনগুলোকে বানাচ্ছে তারা চাইছে না এই প্লেনে উঠতে, কারণ তারা জানে এই প্লেনেতে সমস্যা আছে। আর সেই সমস্যা হওয়া প্লেনের সিরিজগুলোই আজকের দিনে দাঁড়িয়ে প্রায় 9-10 বছর, 11 বছর, 12 বছর রানিং, সেই সিরিজে কিন্তু সমস্যা দেখা দিচ্ছে বারবার। সেখানে কিন্তু কোয়েশ্চেন তোলার মতো ক্ষমতা না আছে ইন্ডিয়ান গভর্নমেন্টের, না আছে ইউএস গভর্নমেন্টের, না কারোর। কারণ এরা গভর্নমেন্টকে চালায়, এই বড় বড় কোম্পানিজগুলো। এরা বলতে পারো ওয়ার্ল্ডের যে টাকা ম্যানুপুলেট করা, এদিক ওদিক করা, সব এদের হাতে আছে। তো এইসব কোম্পানির কাছে কেউ কোনো কথা উঠবে না, তুলবে না। এরকম ঝামেলা, এরকম সমস্যা, এরকম আমাদের মতো আম পাবলিকের প্রাণ নিয়ে খেলা চলতে থাকবে। তো এই যে এত থিওরিজ বেরিয়ে আসছে না, যে কে বলছে যে দুটো ইঞ্জিন খারাপ হয়েছে, কে বলছে একটা ইঞ্জিন খারাপ হয়েছে, কে বলছে পাইলটের দোষে হয়েছে। তো আমরা অনেক কিছু ফুটেজেস থেকে বুঝতে পেরেছি যে যখন প্লেনটা টেক অফ করছিল বা টেক অফ করার পরে প্লেনটা না মুখটা আপ হয়েছিল, যেটা জাস্ট টেক অফ হওয়ার সময়ই থাকে। তারপরে যখন ও ফ্লাইটটা ধরে নেয় তখন আর মুখটা আপ হয়ে থাকে না। তো প্লেনটা টেক অফ করার পজিশনে আস্তে আস্তে নিচের দিকে নামছিল। তো স্বাভাবিক না ভেতরে কোনো সেন্সারের এরার হয়েছে, যে এলিভেশন বুঝতে পারেনি বা ইঞ্জিনের স্পিড সেইভাবে আরপিএম প্রডিউস করতে পারেনি, যে একটা হিউজ যে স্পিডটা দরকার লাগে এয়ারপ্লেনের উপরে ওঠার জন্য বা উড়ে ওপরের দিকে যাওয়ার জন্য, সেই স্পিড হয়তো অ্যাচিভ করতে পারেনি। এরকম কোনো সমস্যাই হয়েছে পরিষ্কার আমরা দেখতে পাচ্ছি। কারণ ইঞ্জিন ডাবল ইঞ্জিন ফেলিয়ার হওয়ার চান্সেস কিন্তু নেই বললে চলে। ওই কত বেশ বললাম, 10,000 কোটিতে একটা। তো ওটা তো বহুত ডিফিকাল্ট না ইঞ্জিন ফেলিয়ার হওয়াটা। তো এইগুলো না ছোটখাটো সেন্সার ফল্টের জন্যই বা টেকনোলজি ফল্টের জন্যই হয়েছে, আর সেইগুলোকে চেক করা হয়নি, কোয়ালিটি চেকস হয় না এই প্লেনগুলো। আর এখানে আমি ডাইরেক্টলি ব্লেম করবো না এয়ারলাইন্সগুলোকে, পুরো সমস্যাটা হচ্ছে ম্যানুফ্যাকচারারের দিক থেকে। তো এই হচ্ছে এই ভিডিও তোমাদেরকে বলার ছিল যে আমরা যা মিডিয়ার কাছ থেকে শুনছি না, সব কিছু ঠিক না। এর কোনো জাস্টিস তো হবে না, বাদ দাও, জাস্টিসের কথা বাদ দাও। এতগুলো মানুষের প্রাণ চলে, শুধু প্লেনের লোকগুলো কেন, যারা নিরীহ বাচ্চারা ছিল, মেডিকেল স্টুডেন্টসরা, যেখানে গিয়ে প্লেনটা পড়লো, পড়ে ওই জায়গাটাকে পুরো জ্বালিয়ে দিল, সেটাও আমাদের দেখতে হবে যে কি হলো। দেখো এক্সট্রা করে তো কিছু বলার নেই। এই যে সিচুয়েশনটা ঘটেছে, এরকম সিচুয়েশন আমরা সবাই চাই যেন না হোক। কিন্তু যে ধরনের প্লেনস আমাদের গোটা ওয়ার্ল্ডে ঘুরে বেড়াচ্ছে রেগুলারলি, তাতে কিন্তু সমস্যা থাকলেও থাকতে পারে, কারণ যে কোম্পানিজগুলো ম্যানুফ্যাকচার করছে না, তাদের মধ্যে বড় সমস্যা আছে। তো দ্যাটস ইট, এই ভিডিওতে এটুকুই বলার ছিল। তোমাদের থিওরিজ কি মনে হয় তোমরা বলো। আমার তো মনে হচ্ছে যেটা পুরো ম্যানুফ্যাকচারিং ফল্টের জন্যই হয়েছে, ঠিকঠাক চেক আপ হয়নি বলেই হয়েছে। তো তোমাদের জানিও কমেন্টে। বাই, পরের ভিডিওতে দেখা হচ্ছে।